জয় হিন্দ। দেখো আজকের ক্লাসে আমরা আরআরবি টেকনিশিয়ানের যে পরীক্ষাটা চলছে না, তার 9 তারিখের ফার্স্ট শিফটে কিছু হচ্ছে সায়েন্স আর তোমার হচ্ছে জিকে, এই দুটোর যেসব প্রশ্নগুলো পরীক্ষাতে এসছে সেগুলো নিয়ে ডিসকাস করবো। তোমরা যারা যারা পরীক্ষাটা দিয়ে নিচ্ছ তারা তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নাও, আর যারা যারা তোমরা নেক্সট শিফটে পরীক্ষা দিবে তাদেরকে বলবো ক্লাসটা তুমি শুরু থেকে শেষ অবধি দেখো, কেমন? এতে কি হবে, তো যেসব প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসে সেগুলোর ব্যাপারে জানতে পেরে যাবা, প্লাস সেই টপিক রিলেটেড যেসব প্রিভিয়াস ইয়ার তোমাদের বিভিন্ন পরীক্ষাতে এসছে সেটাও আমি বলে দেবো, কেমন? তো চলো শুরু করা যাক। দেখো আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটা আছে, বলছে নিচের কোন মৌলটি উভয়ধর্মী অক্সাইড বা হাইড্রোক্সাইড তৈরি করে? দেখো যেই তোমার উভয়ধর্মী বলে দেবে না, সঠিক অ্যান্সার তোমার অ্যালুমিনিয়াম। ঠিক আছে, যারা যারা তোমরা অ্যালুমিনিয়াম করেছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। কি হয় বলো তো, উভয়ধর্মী পদার্থ কাকে বলে? যারা হচ্ছে তোমার অ্যাসিড, ঠিক আছে, অ্যাসিড আর হচ্ছে বেস, মানে সরি ক্ষার, অ্যাসিড বেসকেই ক্ষার বলে। অ্যাসিড আর বেস দুজনের সাথে যারা অভিক্রিয়া করতে পারে তাদেরকে আমরা উভয়ধর্মী পদার্থ বলি। যেমন অ্যালুমিনিয়াম হচ্ছে, সে হচ্ছে একটা পদার্থ। যেমন অ্যালুমিনিয়াম ধরো তোমার যদি অ্যাসিডের সাথে অভিক্রিয়া করে না, যেমন অ্যাসিড যদি ধরে নেই HCl, ঠিক আছে, যদি অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যাসিডের সাথে অভিক্রিয়া করে তখন তোমার কি করে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি করে, AlCl2 তৈরি করে। আর যদি তোমার এই অ্যালুমিনিয়াম অক্সাইডই তোমার ধরো বেসের সাথে অভিক্রিয়া করলো, বেস মানে আমি ধরে নিচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, NaOH, এর সাথে যদি অভিক্রিয়া করে সেক্ষেত্রে তোমার কি করে তৈরি তৈরি করে জানো, সোডিয়াম অ্যালুমিনেট তৈরি করে। মনে রাখবো, সোডিয়াম সোডিয়াম অ্যালুমিনেট, অ্যালুমিনেট, ঠিক আছে, মিনেট, এগুলো তৈরি করে। আর অ্যালুমিনিয়াম কি হয় বলো তো, অ্যালুমিনিয়াম হচ্ছে এমন একটা পদার্থ যেটা নিজের জং দ্বারাই সুরক্ষিত থাকে। বুঝতে পারলে, অ্যালুমিনিয়াম কি হয় মনে রাখবা, নিজের জং দ্বারা সুরক্ষিত থাকে, দ্বারা সুরক্ষিত থাকে, সুরক্ষিত থাকে। আর হচ্ছে যে মিষ্টির উপর যেই চাঁদির যেই পরত দেখো না, একটা একদম সিলভার কালারের হয়, ওটার কিছুই না, ওটা হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম। তাই লিখে দিচ্ছি মিষ্টির উপর চাঁদির পরত, মিষ্টির ওপর চাঁদির পরত, চাঁদির পরত, এটা তোমার অ্যালুমিনিয়াম দিয়েই করা হয়। বুঝতে পারলে তো? বা তুমি যে খাদ্য পদার্থ যে প্যাক করার জন্য তুমি বাইরে থেকে কোনো জিনিস কিনে আনো, যে একটা ফয়েল পেপার দেয়, যে ওই ফয়েল পেপারটাও তোমার অ্যালুমিনিয়াম দিয়েই তৈরি হয়। তাই অ্যালুমিনিয়াম কি বলতে পারো, যে মানে খাদ্য পদার্থকে প্যাকিং করার জন্য অ্যালুমিনিয়ামের ডিব্বা ব্যবহার করা হয়, কেমন? দেখো সোডিয়াম কি হয় বলতো, সোডিয়াম হচ্ছে এমন একটা মানে কি বলবো পদার্থ যেটাকে তুমি চাকু দিয়ে কাটতে পারবা। ঠিক আছে, সোডিয়াম যদি জল আর অ্যাসিডের সাথে অভিক্রিয়া করে না, সেক্ষেত্রে তোমার হাইড্রোজেন গ্যাস নির্মাণ করে। কি বললাম, সোডিয়াম যখন জল, ঠিক আছে, বা অ্যাসিড, জল বা অ্যাসিডের সাথে অভিক্রিয়া করে তখন তোমার হাইড্রোজেন গ্যাসের নির্মাণ করে, কেমন? এই জিনিসটা মনে রাখবা। সোডিয়াম পাওয়া যায় কোথা থেকে, মনে রাখবা সমুদ্রের জল থেকে পাওয়া যায়, সমুদ্রের জল থেকে পাওয়া যায়। ঠিক আছে, আর হচ্ছে তন্ত্রিকা মানে যে আমাদের নার্ভ আছে, ঠিক আছে, নার্ভের সূচনা পাঠানোর জন্য, প্লাস হচ্ছে শরীরে ধরো কোথাও রক্ত জমাট বেঁধে গেছে, ঠিক আছে, সেই রক্ত জমাট কোথায় বেঁধেছে সেটাকে খোঁজার জন্য তোমার সোডিয়ামের ব্যবহার করা হয়, কেমন? ম্যাগনেসিয়াম যদি জিজ্ঞেস করে, ম্যাগনেসিয়াম মনে রাখবা এটা হচ্ছে ক্লোরোফিল আর ক্যামেরার ফ্ল্যাশে লাগানো থাকে। এটা রং চেঞ্জ করে লিখে দিচ্ছি। দেখো ম্যাগনেসিয়াম যেটা আছে এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, এ হচ্ছে ক্লোরোফিল, ক্লোরোফিল, প্লাস হচ্ছে তোমার যে ক্যামেরার ফ্ল্যাশ থাকে না, ক্যামেরার ফ্ল্যাশ, এখানেও তোমার কি ম্যাগনেসিয়াম ব্যবহার করা হয়। পটাশিয়াম কি হয়, এটা হচ্ছে সব থেকে রিয়াক্টিভ তত্ত্ব। বুঝতে পারলো, অভিক্রিয়াশীলতার শ্রেণীর সব থেকে উপরে থাকে তোমার পটাশিয়াম। মনে রাখবা পটাশিয়ামকে তোমাদের ক্যালিয়াম নামেও জানা যায়। সেকেন্ড, পটাশিয়াম যে আছে এটাকে আমরা ক্যালিয়াম নামেও জানি, ঠিক আছে, ক্যালিয়াম। আর হচ্ছে কি মানে পটাশিয়ামকে তুমি হাতে যদি নাও কিনা, হাতে নিলে কি হয় বলো তো, এটা গলে যায়। আর কি, পটাশিয়াম হচ্ছে তোমার মনে রাখবা বারুদের একটা অবয়ব, ঠিক আছে, বারুদ, বারুদের কি একটা হচ্ছে অবয়ব হচ্ছে কি তোমার পটাশিয়াম, কেমন? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা, যতগুলো আমি জিনিস লিখে দিলাম প্রত্যেকটা তোমাদের পরীক্ষাতে এসেছে, ঠিক আছে, তাই এই পয়েন্টগুলো তোমরা খুব ভালো করে মনে রাখবা, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে যদি চাঁদে কোনো বস্তুর ওজন 3 নিউটন হয় তবে পৃথিবীতে তার ওজন কত হবে? দেখো আমরা কি জানি যে চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের 1/6 ভাগ হয়, আর এই 1/6 ভাগেরই মান আমাকে 3 নিউটন দেওয়া আছে। আর যদি 1/6 ভাগ মানে 1/6 মান যদি 3 নিউটন হয় তাহলে 1 নিউটন কত হবে, মানে 1 মান কত হবে, এই যে 3 আছে এই 6টা গিয়ে গুণ হয়ে যাবে, 3 × 6 কত হয়, 18 নিউটন, তাই না? 18 নিউটন, এটা কি হয় তোমার পৃথিবীতে ওজন হয়ে যাবে। অপশন নাম্বার সি একদম কারেক্ট অ্যান্সার, যারা যারা করে এসছো তোমার একদম ঠিক আছে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি কোনো বস্তুর ত্বরণ এক সমান হয় তবে প্রারম্ভিক গতিবেগ এবং অন্তিম গতিবেগের সাপেক্ষে গড় বেগ কত হবে? তো গড় বেগ আমরা কি জানি, একটা হচ্ছে অন্তিম বেগ, ঠিক আছে, অন্তিম বেগ প্লাস প্রারম্ভিক বেগ, প্রারম্ভিক বেগ বাই হচ্ছে 2, তাই না? এটা যদি আমি মানে সংকেতে লিখি কি হবে, অন্তিম বেগকে আমরা কি দিয়ে লিখি, ভি দিয়ে ডিনোট করি, প্রারম্ভিক বেগকে কি দিয়ে ডিনোট করি, ইউ দিয়ে ডিনোট করি, বাই 2। এবার এটা যে অপশন আছে সেটাই তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো অপশন নাম্বার বি, যারা যারা করেছো একদম তোমাদের সঠিক আছে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি বস্তু বিন্দু এ থেকে বিন্দু বি পর্যন্ত 10 মিটার দূরত্ব 5 সেকেন্ড অতিক্রম করে এবং পুনরায় বিন্দু বি থেকে বিন্দু এ তে আসতে তার 5 সেকেন্ড সময় নেয়। বস্তুটির গড় গতিবেগ কত? দেখো গড় গতিবেগ আমরা কি জানি, টোটাল ডিস্টেন্স আপন কি টোটাল টাইম,
এবার দেখো টোটাল ডিস্টেন্স আমাকে দিয়ে দিচ্ছে এ থেকে বি পর্যন্ত 10 মিটার, আবার বি থেকে এসে এতে এসছে, মানে কি আরও 10 মিটার এসছে। যেতে তার 5 মিনিট সময় লেগেছে, আসতে তার যেতে তার 5 সেকেন্ড সময় লেগেছে, আসতে 5 সেকেন্ড সময় লেগেছে। তাহলে টোটাল কত হবে? 10 × 10 = 20, 5×5 = 10, যদি কেটে দিই তো কত হচ্ছে? 2 মিটার/সেকেন্ড, তাই না? এটাই তোমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার বি তোমাদের কারেক্ট হয়ে যাবে। যারা যারা 2 মিটার/সেকেন্ড করেছে একদম তোমাদের সঠিক অ্যান্সার আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে যদি একটি যন্ত্রের ক্ষমতা 90 ওয়াট হয় এবং সেটি 10 সেকেন্ড ধরে কাজ করে, তবে কৃতকার্যের মান কত? দেখো যখন পাওয়ার দেওয়া থাকে আর তোমাকে যদি মানে ডাব্লু বের করতে হয়, সেক্ষেত্রে ফর্মুলা কি হয়? পি সমান সমান ডাব্লু/টি, তাই না? পাওয়ার কাকে বলে? যে 1 সেকেন্ডে করা কৃতকার্যের মানকে আমরা ক্ষমতা বলি, তাই না? এবার দেখো পি আমাকে দিয়ে দিয়েছে 90 ওয়াট, ডাব্লু আমাকে বের করতে হবে, আর টি আমাকে দেওয়া আছে 10 সেকেন্ড। তাহলে ডাব্লু যদি আমাকে বের করতে হয়, তাহলে এই 10টা কি এর সাথে গিয়ে গুণ হয়ে যাবে, তো 10 × যদি 90 করি তো কত হবে? 900 হয়ে যাবে। এটা 900 জুল তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো যারা যারা 900 জুল করে এসছো একদম তোমাদের সঠিক অ্যান্সার আছে, অপশন নাম্বার সি, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে যদি কোনো আধানকে স্থানান্তরিত করতে কৃতকার্যের পরিমাণ 24 জুল হয় এবং স্থানান্তরিত আধানের পরিমাণ 4 কুলাম্ব হয়, তবে বিদ্যুৎ বিভবের মান কত? দেখো আমরা বিদ্যুৎ বিভবের মান কি জানি? ভি সমান সমান ডাব্লু/কিউ, তাই না? এখানে ভি আমাকে বার করতে বলেছে, ডাব্লু আমাকে দিয়ে দিচ্ছে দেখো 24 জুল, আর কিউ আমাকে দিয়ে দিচ্ছে মানে আধান আমাকে দিয়ে দিচ্ছে 4 কুলাম্ব। তবে কেটে দাও, 4 বারে কেটে গেল 6, মানে সঠিক অ্যান্সার কি হবে? তোমার 6 ভোল্ট তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে, তাই না? অপশন সি, যারা যারা করেছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিচের কোন মৌলটির রাসায়নিক প্রতীক সঠিকভাবে দেখানো হয়েছে? দেখো লোহার কি আইআর হয়? কখনো হয় না। লোহার কি হয়? এফই। সোনার কি জিডি হয়? একদমই হয় না। সোনার কি হয়? এইউ হয়। পটাশিয়ামের কি পিও হয়? একদম হয় না। পটাশিয়ামের কি হয়? কে হয়। কেন কে হয় বলো? তখন পটাশিয়ামের আরেকটা নাম কি হয়? ক্যালিয়াম, এখনই বললাম, তাই না? ক্যালিয়াম, কেমন? তো সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার সি, মানে 3 তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। যারা যারা করেছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। দেখো লোহা কি হয় বলো তো? লোহা হচ্ছে সব থেকে বেশি প্রয়োগ হওয়া একটা ধাতু, ঠিক আছে? সব থেকে বেশি প্রয়োগ হওয়া ধাতু, কেমন? সোনা যদি জিজ্ঞেস করে সোনা কি, তোমার মনে রাখবে সোনার মধ্যে ডাকটিলিটি আর নন ম্যালিয়েবল এই দুটোর গুণ পাওয়া যায়। ডাকটাইল মানে কি বলতো? কোনো জিনিসকে তুমি পিটিয়ে তারের মতো লম্বা করতে পারবো না, এবার তুমি সেটাকে আমরা ডাকটাইল বলি। আর হচ্ছে সোনা কি, তুমি যত পারো এটাকে সোনার হচ্ছে সব থেকে বেশি ডাকটাইল, মানে সব থেকে বেশি তার বানানো যায় সোনা দিয়ে। আর নন ম্যালিয়েবল কি হয়? এমন একটা মানে কি বলবো পদার্থ, যেটাকে তুমি ধরো পিটাপিটি করবা কেন, তো সেটা কি হয়? চাদরের মতো আকার নিয়ে নেয়। যেমন দেখো না যে লোহার যে সিটগুলো থাকে যে পাতলা পাতলা, ওটাকে আমরা নন মেলিয়েবল বলি। তো সোনা হচ্ছে এই দুটোতেই সবার চেয়ে আগে, বুঝতে পারলে তো? সোনা যদি এটা যদি তোমার ক্রম জিজ্ঞেস করে, মনে রাখবো সব থেকে বেশি ডাকটাইল বা সব থেকে বেশি নন মেলিয়েবল হচ্ছে তোমার সোনা, ঠিক আছে? তারপরে তোমার মনে রাখবা হচ্ছে চাঁদি, মানে কি এজি। তারপরে তোমার হচ্ছে মনে রাখবা কপার, ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম, কেমন? এটা তোমার অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞেস করে, তাই এটা মনে রাখবা। পটাশিয়াম তো এখনই বললাম, এটাকে হাতে নিলে গলে যায়। এটা হচ্ছে কি অভিক্রিয়াশীলতার সব থেকে উপরে থাকে, এটাকে ক্যালিয়াম নামেও ডাকা যায়, কেমন? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে কঙ্কাল পেশির বিষয়ে নিচের কোনটি সঠিক? দেখো কঙ্কাল পেশি হচ্ছে একে তোমার মানে রেখিত হয়, বুঝতে পারলে তো? রেখিত হয়। আর এটা কি করে? এ হচ্ছে আমাদের ঐচ্ছিক বিষয়ের মানে এর ঐচ্ছিক বিষয়গুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, কেমন? এই দুটো জিনিস হয়। তো কোন অপশনে আছে? বলছে এগুলোতে কেবল একটি নিউক্লিয়াস থাকে, একদমই না। এগুলোতে অনেকগুলো নিউক্লিয়াস থাকে, বুঝতে পারলে তো? অনেকগুলি নিউক্লিয়াস থাকে। বলছে এটি কেবল হৃৎপিণ্ডের দেওয়ালের চারপাশে পাওয়া যায়, একদমই না। বলছে এই পেশিগুলি খুব মসৃণ এবং অনৈচ্ছিক হয়, অনৈচ্ছিক হয় না, ঐচ্ছিক হয়। তাই কি এটাও কেটে গেল। সঠিক অ্যান্সার কি? এই পেশিগুলো রেখিত এবং ঐচ্ছিক হয়। অপশন নাম্বার এ, যারা যারা তোমরা করেছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে, ঠিক আছে? দেখো এই পেশিগুলি আছে না, কঙ্কাল পেশি, তোমরা মনে রাখবা যে আমাদের শরীরের মধ্যে টেন্ডন আছে না, টেন্ডন, সেই টেন্ডনের মাধ্যমে হাড়ের সাথে মাংসের সাথে মানে হাড় মাংসের সাথে যুক্ত থাকে, বুঝতে পারলে তো? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে অজৈব পচনশীল বা নন বায়োডিগ্রেডেবল উপাদান বা বর্জ্য সম্পর্কে নিচের কোনটি সঠিক? দেখো এর আগের দিন তোমার বায়োডিগ্রেডেবল একটা এই কোশ্চেন এসেছিল 6 তারিখে, সম্ভবত ফার্স্ট শিফট কিংবা সেকেন্ড শিফটে এসেছিল। আজকে দেখো তোমার অজৈব পচনশীল চলে এসেছে। তো জৈবতা আমি কি বললাম? যেগুলো হচ্ছে তোমার অণুজীব বা ব্যাকটেরিয়া দ্বারা কি সহজ মানে নষ্ট হয়ে যায়, সহজে মাটির সাথে মিশে যায়। আর অজৈব পচনশীল কি? অজৈব মানে বুঝতেই পারছো যেটা জৈবিক হবে না। এগুলো কি মাটির সাথে মিশবে না, তাই না? এগুলো যদি মানে কি মাটির উর্বরতা শক্তি নষ্ট করে দেয়, এটাকে আমরা কি অজৈব পচনশীল বলে। যার 1 নম্বর উদাহরণ তোমরা মনে রাখো প্লাস্টিক, তাই না? প্লাস্টিক, প্লাস্টিক, প্লাস্টিক। তারপর তুমি ধরে নাও থার্মোকল, ঠিক আছে? থার্মোকল, কেমন? এটা হবে। তো দেখো এখানে সঠিক অ্যান্সার কি হবে? বলছে এগুলো খুব অল্প সময়ের জন্য পরিবেশে টিকে থাকে না। প্লাস্টিক কি তোমার অল্প সময়ের জন্য থাকে? এটা তুমি 100 বছর তোমার যদি থাকে পৃথিবী 100 বছর টিকে থাকবে। বলছে এই পদার্থগুলো মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে, একদমই না। বলছে এগুলো অণুজীব দ্বারা সহজে সরল পদার্থে ভেঙে ফেলা যায়, একদমই না। তো সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার এ, এই পদার্থগুলো জলাশয়ে প্রবেশ করে এবং জল দূষণের কারণ হয়ে দাঁড়ায়। অপশন নাম্বার এ তোমরা যারা যারা করে এসছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো।
বলছে উদ্ভিদ কোষে প্লাস্টিডের প্রধান কাজ কি? দেখো এটা তোমরা যদি অ্যান্সার নাও জানো না, তাও তুমি সহজে অপশন ছেটে বের করে দিতে পারো। দেখো কেবল কোষীয় শ্বসন কোথায় হয়? এটা তোমার মাইটোকন্ড্রিয়াতে হয়, তাই না? মাইটোকন্ড্রিয়াতে হয়। বর্জ্য পদার্থ নিঃসরণের কাজ কার? এটা হচ্ছে তোমার লাইসোসোম। লাইসোসোম। প্রোটিন সংশ্লেষণ কে করে? এটা তোমার রাইবোজোম। ঠিক আছে, রাইবোজোম। এগুলো গ্রুপ ডিতে খুব এসছে, খুব। তোমরা যারা যারা গ্রুপ ডি দিয়েছো এই কোশ্চেনগুলো দেখো ভরে ভরে প্রতিদিন আসতো, তাই না? দেখো এই তিনটাই যখন হবে না, তোমার সঠিক আনসার কি হয়ে যাবে? সালোক সংশ্লেষ এবং খাদ্য সঞ্চয়, তাই না? এটাই তোমাদের হয়ে যাবে। দেখো প্লাস্টিড যে আছে না, প্লাস্টিড তোমাদের তিন প্রকারের হয়, বুঝতে পারলো তো? একটা হয় তোমার ক্লোরোপ্লাস্ট, এক হয় তোমার ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টের কাজ কি? সালোক সংশ্লেষণ করা, এক নম্বর, তাই না? সালোক সংশ্লেষ, ফটোসিনথেসিস। দেখো তারপরে হচ্ছে একটা তোমার হয় ক্রোমোপ্লাস্ট। ঠিক আছে, দুই নম্বর দিয়ে লিখলাম ক্রোমোপ্লাস্ট। ঠিক আছে, এটা কি হয় বলতো? এটা হচ্ছে উদ্ভিদকে বা ফুল ফলকে রং প্রদান করে, বুঝতে পারলে তো? যেমন লাল ফুলের রং লাল কেন হচ্ছে? ক্রোমোপ্লাস্টের জন্য। হলুদ ফুলের রং হলুদ কেন হচ্ছে? ক্রোমোপ্লাস্টের জন্য, বুঝতে পারলে তো? আর একটা হচ্ছে তোমার লিউকোপ্লাস্ট, তিন নম্বর হচ্ছে তোমার লিউকোপ্লাস্ট। এই লিউকোপ্লাস্ট কি হবে? যেমন ক্রোমোপ্লাস্ট কি হয়? রং হয়, মানে রঙিন হয়। লিউকোপ্লাস্ট তোমার রংবিহীন হয়, কোনো রং থাকে না। এর কি করে? এ হচ্ছে স্টার্চকে না ভোজন রূপে, মানে খাদ্য রূপে জমা রাখে। স্টার্চকে খাদ্য রূপে জমা রাখে। খাদ্য রূপে জমা রাখে মানে কি? খাদ্য সঞ্চয় করার কাজ করে, বুঝতে পারলে তো? আরেকটা জিনিস মনে রাখবা, এই হচ্ছে অ্যামিনো যে অ্যাসিড আছে কিনা, সেটাকে কি করে? ফ্যাটি অ্যাসিডে পরিবর্তন করে দেয়। কি বললাম? লিউকোপ্লাস্ট যে আছে অ্যামিনো অ্যাসিডকে তোমার ফ্যাটি অ্যাসিড, অ্যামিনো অ্যাসিডকে তোমার ফ্যাটি অ্যাসিডে পরিবর্তন করে দেয়। কেমন? তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। প্রথম কি বললাম? ক্লোরোপ্লাস্ট তোমার সালোক সংশ্লেষ করে, ক্রোমোপ্লাস্ট তোমার রং প্রদান করে, আর লিউকোপ্লাস্ট তোমার স্টার্চকে খাদ্য রূপে সঞ্চয় করে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে প্রধান গঠনগত কার্যগত পার্থক্য কি? দেখো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা আছে না, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটার মধ্যে তোমার রাইবোজোম পাওয়া যায়। ঠিক আছে, রাইবোজোম পাওয়া যায়, তাই এটা কি হয়? প্রোটিন সংশ্লেষণ করতে পারে। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা আছে, এর মধ্যে তোমার রাইবোজোম কি হয়? পাওয়া যায় না, বুঝতে পারলো? রাইবোজোম পাওয়া যায় না। এর মধ্যে কি হয় বলতো? মানে রাইবোজোম যেহেতু পাওয়া যায় না, তাই এটা কি প্রোটিন সংশ্লেষণ করতে পারে না। এ কি সংশ্লেষণ করে? এ হচ্ছে তোমার লিপিডের সংশ্লেষণ করে, বুঝতে পারলে? কি বললাম? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম পাওয়া যায়, তাই এটা কি হয়? প্রোটিন সংশ্লেষণ করতে পারে। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তোমার রাইবোজোম পাওয়া যায় না, এটা হচ্ছে কি? লিপিডকে সংশ্লেষণ করতে পারে। এবার দেখো এটা কোন অপশনে আছে? বলছে আরিয়া মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লিপিড তৈরি করে, একদমই ভুল। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের রাইবোজোম থাকে যা প্রোটিন তৈরি করে, সেখানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাইবোজোম থাকে না, এটি লিপিড তৈরি করে। একদম তোমাদের কারেক্ট অ্যান্সার অপশন বি, তোমরা যারা যারা করেছো একদম তোমাদের সঠিক আছে, তাই না? একটা জিনিস মনে রাখবা, যে এই যে, এক সেকেন্ড এটা মিটিয়ে দিই তারপর বলছি, ঠিক আছে? দেখো দেখো যেই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে না, এর মধ্যে তো রাইবোজোম পাওয়া যাচ্ছে না, তাই না? সেই জন্য কি এ তোমার লিপিডকে নির্মাণ করছে। এটা ছাড়া মনে রাখবা, এটা হচ্ছে কার্বোহাইড্রেট এবং সালোক সংশ্লেষণে সাহায্য করে। ঠিক আছে, এক সেকেন্ড। কি বললাম? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর মধ্যে তো লিপিড তৈরি করে, প্রথম মনে রাখবা লিপিড। ঠিক আছে, আর কি বললাম? এটা হচ্ছে মানে এইটা কি বলে, কোষের মধ্যে যে কার্বোহাইড্রেট, তারপর যে ফ্যাট আছে, ফ্যাটের সংশ্লেষণে সাহায্য করে। যে সালোক সংশ্লেষণ, ওটা ফ্যাট সংশ্লেষণ। কি বললাম? এ হচ্ছে কোষের কার্বোহাইড্রেট প্লাস হচ্ছে ফ্যাট সংশ্লেষণ। ঠিক আছে, ফ্যাট সংশ্লেষণ সংশ্লেষণ ফ্যাট সংশ্লেষণ বলতে গিয়ে আমি সালোক সংশ্লেষ বলে দিয়েছি, বুঝতে পারলে তো? কেমন তাও? যাই হোক, তো এই দুটো করে। আর একটা জিনিস মনে রাখবা, যে মানে কি বলবো, কোষের যে ভেতর যে মানে কি বলবো বিষাক্ত পদার্থ যেগুলো আছে না, সেগুলো বিষাক্ত পদার্থকে বিষবিহীন করতে এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে ব্যবহার করে। তো আমি কি বললাম? এটা হচ্ছে কোষে কোষে যে বিষ থাকে, যদি বিষ থাকে সেটাকে কি বিষবিহীন করে, বিষবিহীন করতে কাজে লাগে। তোমাদের একবার মানে দেখো এনসিইআরটিতে তোমাদের এই কোশ্চেনটা আছে, মানে কোন কোষ অঙ্গ কোষের ভিতর বিষাক্ত পদার্থ এবং কি বলবো ঔষধকে কি বিষ রহিত করতে কাজে দেয়। তোমরা সঠিক আনসার কি দিবা? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কেমন? আর যদি তোমাকে জিজ্ঞেস করে যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি হয়, মনে রাখবা এটা হচ্ছে তোমার এর মধ্যে রাইবোজোম পাওয়া যায়, তাই না? তাই এটা কি হয়? প্রোটিন তৈরি করে। তারপরে তোমরা মনে রাখবা এটা হচ্ছে কি বলবো, কোষের ভিতরে মানে প্রোটিন সংশোধন করতে সাহায্য করে, এটাই মনে রাখবা। আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে আছে, জিজ্ঞেস করে খুব, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটার খোঁজ কে করেছিল জানো? মনে রাখবা, পর্টার নামের একজন বিজ্ঞানী ছিল, পর্টার। ইনি হচ্ছেন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের খোঁজ করেছিলেন। আর এটা হচ্ছে কি সব থেকে বড় কোষাঙ্গ, সব থেকে বড় কোষাঙ্গ। কেমন? এটাও মনে রাখবা। এটা তোমার উদ্ভিদ মানে প্রাণী দুটোতেই পাওয়া যায়, তাই না? আর মনে রাখবা, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরে না ফাঁকা স্থান থাকে, বুঝতে পারলো তো? এই ফাঁকা স্থানের মধ্যে কি থাকে জানো? লিউমেন ভরা থাকে। লিউমেন। ঠিক আছে, লিউমেন ভরা থাকে। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল।
বলছে অবতল দর্পণে বস্তুকে কোথায় রাখা উচিত যাতে তার আভাসী, সোজা এবং বড় প্রতিবিম্ব তৈরি হয়। দেখো এই কোশ্চেনটা প্রতি গ্রুপ ডি থেকে আসছে, আমি কতবার তোমাদেরকে বলেছি এটা একটা অবতল দর্পণ, ঠিক আছে। অবতল দর্পণের এই যে দর্পণের যে কেন্দ্রবিন্দু এটাকে আমরা পোল বলি, এই দর্পণের যে কেন্দ্রভাগ সেটাকে আমরা সেন্টার অফ কার্ভেচার বলি। সেন্টার অফ কার্ভেচার পোলের মাঝখানে থাকে ফোকাস, আর এদিকে থাকে তোমার ইনফানাইট, অসীম, ঠিক আছে। বস্তুকে সর্বদা তোমার বাম দিকে রাখা হয়। এবার দেখো অবতল দর্পণ কি হয়, যে কোনো বস্তুকে মানে যে কোনো বস্তু বলবো বা আলো বলবো, সেটা কি একটা জায়গায় কেন্দ্রিত করার কাজে দেয়, কেন্দ্রিত করতে মানে কেন্দ্রিত করার কাজ করে। এবার ধরো বস্তুকে আমি মানে পুরো আমি টপিকটা বলতে দেবো, তোমার নিজেরাই অ্যান্সার করে দেবা। আমি কোনো বস্তুকে যদি ইনফানাইটে রাখি, অসীমে রাখি, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? এটা তোমার ফোকাসে তৈরি হবে, ঠিক আছে। যদি অসীম অসীম আর হচ্ছে তোমার সেন্টার অফ কার্ভেচার এই দুটোর মাঝখানে রাখি, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে, 2 নম্বর, ঠিক আছে। যদি আমি কোনো বস্তুকে সেন্টার অফ কার্ভেচারেই রাখি, তাহলে সেক্ষেত্রে তৈরি হওয়া প্রতিবিম্ব সেন্টার অফ কার্ভেচারেই তৈরি হবে। যদি আমি কোনো বস্তুকে সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে রাখি, 4 নম্বর, তাহলে সেক্ষেত্রে তৈরি হওয়া প্রতিবিম্ব তোমার অসীম আর হচ্ছে সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে তৈরি হবে, 4 নম্বর। যদি কোনো বস্তুকে আমি ফোকাসে রাখি, 5 নম্বর, তাহলে সেই ক্ষেত্রে তৈরি হওয়া প্রতিবিম্ব কি হবে? ইনফানাইটে তৈরি হবে। এবার হচ্ছে আমি কোনো বস্তুকে যদি ফোকাস আর হচ্ছে তোমার পোলের মাঝখানে রাখি, 6 নম্বর, ঠিক আছে, সেক্ষেত্রে তৈরি হওয়া প্রতিবিম্ব কি হয় বলতো? এরা তো অসীম পর্যন্ত 5 পূরণ করে নিল, এই দুটোর মাঝখানে মানে ফোকাস আর পোলের মাঝখানে যদি রাখি, সেটা কি হয়? আয়নার এই পারে তৈরি হয়, বুঝতে পারলে তো? এই পারে তৈরি হয়, 6 নম্বর। এবার দেখো এটা কেমন হয়, মানে বাস্তবিক হয় নাকি কাল্পনিক হয়, কিভাবে বুঝবা? আমরা কি জানি যে একটা অবতল দর্পণ আছে, অবতল দর্পণের মানে প্রতিবিম্ব তৈরি করার জন্য বা যে কোনো দর্পণে প্রতিবিম্ব তৈরি করার জন্য দুটো কিরণ লাগে। একটা কিরণকে তোমার এই প্রিন্সিপাল অ্যাক্সিস আছে, এটা হচ্ছে পোল, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। যদি আমি কোনো বস্তুকে এই প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরভাবে নিয়ে আসি, তাহলে সেটা কি হয়? প্রতিফলিত হওয়ার পর ফোকাস হয়ে পার হয়। আর যদি আমি কোনো বস্তুকে পোল হয়ে নিয়ে যাই, তো যে অ্যাঙ্গেল হয়ে আসবে সেই অ্যাঙ্গেল হয়ে ফিরে যাবে। এবার দেখো এই দুটো কিরণ কি হচ্ছে, মানে একে অপরকে কেটে দিচ্ছে, বুঝতে পারলে তো? যেহেতু এরা একে অপরকে কেটে দিচ্ছে, তাই এটা কেমন তৈরি, যেহেতু কেটে দিচ্ছে তাই এটা তৈরি হবে বাস্তবিক প্রতিবিম্ব। বাস্তবিক, যেটাকে বাস্তবিককে কি বলা হয়? সৎ বলা হয়, তাই না? এবার দেখো এই যে প্রিন্সিপাল অ্যাক্সিস, এই প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচে তৈরি হওয়া প্রতিবিম্ব হবে উল্টো। কেমন? উল্টো তৈরি হবে। আর এই মানে এই কি বল, প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে তৈরি হওয়া প্রতিবিম্ব কি হবে? সোজা তৈরি হবে। এবার দেখো কোথায় কেমন প্রতিবিম্ব তৈরি হবে, এই তিনে আমি কোনো বস্তুকে রেখেছি, বস্তুটা তিনেই তৈরি হয়েছে, ঠিক আছে। এবার যদি তিনেই তৈরি হয়, তাহলে এখানে কি হবে? সমান সমান তৈরি হচ্ছে। এর ভেতর এই মানে এই যদি এই মানে সেন্টার অফ কার্ভেচার ভেতর যদি জিজ্ঞেস করে না, ভেতর হবে তোমার এই সেন্টার অফ কার্ভেচার থেকে পোল অব্দি। আর এখানে তৈরি হওয়া প্রতিবিম্ব তোমার হয় ছোট। আর এর বাইরে মানে সেন্টার অফ কার্ভেচারের বাইরে যদি হয়, সেক্ষেত্রে তৈরি হওয়া ছোট প্রতিবিম্ব কেমন তোমার হয়? বড় প্রতিবিম্ব তৈরি হয়। তার মানে অবতল দর্পণে তোমার বাস্তবিক প্রতিবিম্ব তৈরি হয়, উল্টো প্রতিবিম্ব তৈরি হয়, ছোট বড় সমান তিনটাই প্রতিবিম্ব তৈরি হয়। এটা কোথাকার কেসে হচ্ছে মনে রাখবা, এটা হচ্ছে তোমার যখন বস্তুকে তুমি ইনফানাইট থেকে ফোকাসের মাঝখানে রাখছো, ঠিক আছে। এবার দেখো একটা কন্ডিশন আছে যেখানে আমি বস্তুকে ফোকাস আর পোলের মাঝখানে রেখেছি, তাই তো? সেকেন্ড, ফোকাস আর পোলের মাঝখানে রেখেছি, সেক্ষেত্রে তৈরি হওয়া প্রতিবিম্ব কি হচ্ছে? 6 নম্বর। এটা তোমার আয়নার এই পারে তৈরি হচ্ছে, 6 নম্বর। আর যেহেতু দেখো এখানে তো কাটাকাটির কোনো ব্যাপার নাই না, কাটতে পারছে না, তাই এখানে তোমার প্রতিবিম্ব কেমন তৈরি হবে? কাল্পনিক, ঠিক আছে। কাল্পনিক, যাকে মানে বাংলা ভাষায় কি বলা হয়? এটা কাল্পনিক তো বাংলা ভাষায়, বৈজ্ঞানিক ভাষায় তোমার বলা হয় অসৎ, ঠিক আছে। অসৎ, অসৎ, ঠিক আছে। আর এটা তেমন কেমন তৈরি হয়? তোমার বড় প্রতিবিম্ব তৈরি হয়। কেমন? বড় প্রতিবিম্ব তৈরি হয়। এবার দেখো অপশনে তুমি নিজেই তুমি অ্যান্সার করে দিতে পারবা। বলছে বক্রতা কেন্দ্রে রাখতে হবে, দেখো বক্রতা কেন্দ্রে যদি রাখি তো বক্রতা কেন্দ্রেই তৈরি হবে, তার মানে কি এটা তোমার অ্যান্সার হবে না? বলছে ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে, দেখো ফোকাস আর হচ্ছে বক্রতা কেন্দ্রে যদি মাঝখানে আমি প্রতিবিম্বকে রাখি, 4 নম্বর প্রতিবিম্ব, সেটা তৈরি হচ্ছে কোথায়? ইনফানাইট আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে, 4 নম্বর, তার মানে কি এটাও তোমার সঠিক অ্যান্সার হবে না? বলছে মেরু এবং প্রধান ফোকাসের মাঝখানে, দেখো মেরু, পোল আর প্রধান ফোকাসের মাঝখানে যখন আমি রাখছি 6 নম্বর প্রতিবিম্ব, সেটা তোমার কেমন তৈরি হচ্ছে? কাল্পনিক, মানে ভার্চুয়াল। দেখো ভার্চুয়াল দিয়ে দিয়েছে, বলছে বড় তৈরি হবে, দেখো ম্যাগনিফিকেশন তৈরি হচ্ছে। আর দেখো মানে কাল্পনিক প্রতিবিম্ব, এটা আমি তোমাকে অনেকবার বলেছি যে কাল্পনিক প্রতিবিম্ব কখনো তোমার উল্টো হয় না, এটা সবসময় সোজা হয়। আমি তোমাকে এইভাবে বলেছিলাম যে পৃথিবী উল্টো হয়ে যাবে, কিন্তু কাল্পনিক প্রতিবিম্ব তোমার উল্টো হবে না, এটা অলওয়েজ সোজা হবে। তো অলওয়েজ সোজা এখানে আছে, তার মানে কি অপশন নাম্বার সি তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেছে, তাই না? যারা যারা অপশন সি করেছো একদম তোমার। আর এই কোশ্চেনটা আমি তোমাকে এতবার পড়েছি, আমার তুমি একটা জিনিস দেখবো, আমরা একটা চ্যানেলে ফিজিক্স বলে একটা প্লে লিস্ট করা আছে, ঠিক আছে। ওখানে তোমার অবতল দর্পণ, অবতল লেন্স প্লাস 2025-এ যেসব এই লাইট থেকে যে কোশ্চেনগুলো এসেছিল, লেন্স, দর্পণ, প্রত্যেকটা আমি তোমাকে কোশ্চেনও করে দিই 2025 একদম রিসেন্ট যে কোশ্চেনগুলো ট্রেন্ডিং কোশ্চেন 2025-এ, সেটা করে দিয়েছি। প্লাস থিওরিও আমি তোমাকে বলে দিয়েছি, তোমরা যারা যারা ক্লাসটা দেখোনি একবার গিয়ে দেখে নিবা। দেখলে তুমি দেখবা এই যে দর্পণ আর লেন্স থেকে একটা কোশ্চেনও তোমার ছুটবে না, প্রত্যেকটা কোশ্চেন তুমি করে আসতে পারবা। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে হৃৎপিণ্ডের ডান অলিন্দ
ডান নিলয় থেকে হওয়া রক্ত প্রবাহ সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক? দেখো, রক্ত শুদ্ধিকরণ কি করে হয় বলো তো? সবার প্রথমে অশুদ্ধ রক্ত যেটা শরীর থেকে তোমার কোথায় আসছে, সবার প্রথমে ডান অলিন্দ আসে, তাই না? তো মনে রাখবা, অশুদ্ধ রক্ত যে ডান, সবার প্রথমে অশুদ্ধ রক্ত, ঠিক আছে, অশুদ্ধ রক্ত, এটা কি হয় তোমার শরীর থেকে, মনে রাখবো শরীর থেকে তোমার ডান অলিন্দে আসে, ঠিক আছে, ডান অলিন্দে আসে, ঠিক আছে, তারপর ডান অলিন্দ থেকে তোমার ডান নিলয়ে যায়, ডান নিলয়ে যায়, ঠিক আছে, ডান নিলয়ে যাওয়ার পর ডান নিলয় থেকে এই যায় হচ্ছে তোমার ফুসফুসে, ঠিক আছে, ফুসফুসে যায়। এবার ফুসফুস থেকে তোমার এটা বাম অলিন্দে আসে, প্রথমে বাম অলিন্দে আসে, ঠিক আছে, বাম অলিন্দ থেকে তোমার বাম নিলয়ে যায়, বাম নিলয়ে যায়। এইটা হচ্ছে পুরো তোমার রক্ত এইভাবে পরিষ্কার হয়। মনে রাখবা যে অশুদ্ধ রক্ত যে আছে কি না, সেটা তোমার কি হয়, পালমোনারি ধমনী, পালমোনারি ধমনী। মনে রাখবা, ধমনী যে হচ্ছে এ তোমার শুদ্ধ রক্ত বহন করে, কিন্তু একমাত্র পালমোনারি ধমনী যেটা আছে এই হচ্ছে তোমার অশুদ্ধ রক্ত বহন করে। এই পালমোনারি ধমনীর মাধ্যমে শরীর থেকে রক্ত প্রথমে ডান অলিন্দে যায়, তারপর ডান নিলয়ে যায়, দিয়ে ফুসফুসে পৌঁছায়, ফুসফুসে রক্ত শুদ্ধ হয়ে যায়। শুদ্ধ হওয়ার পর কি করা হয় জানো? এটা হচ্ছে পালমোনারি শিরা, পালমোনারি শিরা, ঠিক আছে। এই পালমোনারি শিরা হয়ে প্রথমে বাম অলিন্দে আসে, তারপর বাম নিলয়ে যায়, বাম নিলয় থেকে এটা আবার শরীরে পৌঁছে যায়, আবার সেই শরীর থেকে ডান অলিন্দ, ডান নিলয়, এরকম এই প্রক্রিয়াটা চলতে থাকে। তো এই যে ডান অলিন্দ ডান নিলয় আছে কিনা, এখানে তোমার মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে, আর এর রং কেমন হয় মনে রাখবা, নীল কালারের দিয়ে এটা দেখানো হয়। আর যখন মানে তোমার শুদ্ধ হয়ে যায় তখন সেটা কি হয়ে যায়, এখানে অক্সিজেন যুক্ত রক্ত চলে আসে, ফুসফুসের মধ্যে তোমার অক্সিজেনের যে গ্যাসের যে হয় না, বিনিময় হয়, সেখানে কি হয় যে একটা এয়ার স্যাক্স লাগানো থাকে, এই এয়ার স্যাক্স রক্তের মাধ্যমে কি অক্সিজেনকে বহন করে, বুঝতে পারলে? এই পুরো প্রক্রিয়াটা হয়। এবার দেখো অপশনে কি কি বলছে, বলছে এটি হৃৎপিণ্ডের সবচেয়ে উপরের প্রকোষ্ঠ, না, ডান নিলয়, নিলয় তোমার উপরের প্রকোষ্ঠ না, উপরের প্রকোষ্ঠ হচ্ছে তোমার অলিন্দ, অলিন্দর নিচে থাকে নিলয়, তার মানে কি এটা তোমার হবে না। বলছে এটি ফুসফুস থেকে অক্সিজনিত রক্ত গ্রহণ করে, ফুসফুস থেকে অক্সিজনিত রক্ত গ্রহণ করে না, এরা ফুসফুস থেকে অক্সিজেনজনিত মানে রক্ত বাম অলিন্দে পাঠায়, বাম অলিন্দ থেকে বাম নিলয়ে যায়, বাম নিলয় থেকে তোমার শরীরে যায়, তার মানে কি এটাও তোমার হবে না। বলছি এটি পুরো শরীরে অক্সিজেনজনিত রক্ত পাঠায়, দেখো ডান মানে অক্সিজেনজনিত রক্ত পাঠায় না, এটা বাম নিলয় পাঠায়, ডান অলিন্দ ডান নিলয় তোমার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত তোমার পাঠায়, তার মানে কি এটাও তোমার হবে না। তো অপশন নাম্বার এ তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, যারা যারা তোমার অপশন এ করেছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। শুধু এখানে মনে রাখবা এটাই যে তোমার ধমনী কিন্তু শুদ্ধ রক্ত বহন করে, একমাত্র পালমোনারি ধমনী যে আছে এটা তোমার অশুদ্ধ রক্ত বহন করে, শিরা তোমার অশুদ্ধ রক্ত বহন করে, একমাত্র পালমোনারি শিরাই যে আছে যে তোমার শুদ্ধ রক্ত বহন করে। কেমন? যদি তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করে না, এই দুটো থেকেই প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করবে, কারণ আমরা প্রত্যেকে জানি শিরা অশুদ্ধ রক্ত বহন করে, হঠাৎ করে দিয়ে দিবে যে কোন শিরা তোমাদের শুদ্ধ রক্ত বহন করে, মাথা খারাপ হওয়ার কিছু নেই, মনে রাখবা পালমোনারি শিরা যে আছে এই তোমার অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে সকল জৈব যৌগে আবশ্যিক উপাদান হিসেবে কি? এটা তোমরা প্রত্যেকে পাবো, অর্গানিক কম্পাউন্ড বলেছে মানে তোমার কার্বন তোমার সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে। জৈব যৌগ বলে দিবে, জৈব যৌগ শুনে নিবা না, সেখানে তোমার কার্বন হবে, কারণ জৈব যৌগ কার্বন ছাড়া সম্ভব না। কার্বন কি করে মনে রাখবা, কার্বন যে আছে না, সে কার্বন পরমাণু বা অন্যান্য যেসব পরমাণুগুলো আছে যেমন অক্সিজেন, তারপর তুমি ধরো নাইট্রোজেন বা তুমি ধরো হাইড্রোজেন, এদের সাথে মিলে কি করে বলো তো, কোভ্যালেন্ট বন্ড তৈরি করে, ঠিক আছে, কোভ্যালেন্ট বন্ড তৈরি করে, ঠিক আছে। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমার পরীক্ষাতে এসেছিল। বলছে নিচের কোন স্থায়ী কলা উদ্ভিদের খাদ্যের মানে স্টোরেজ এবং সংশ্লেষণ মানে এর জন্য দায়ী হয়? দেখো, খাদ্যের যে স্টোরেজ সেটা তোমার কে করে বলো তো? এটা হচ্ছে তোমার প্যারেনকাইমা। অপশন নাম্বারে যারা যারা করে এসছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। কোলেনকাইমা কি করে? এ হচ্ছে মানে কি বলবো, উদ্ভিদের মধ্যে না যে ইলাস্টিক পনা সেটা নিয়ে আসে, বুঝতে পারো? যেমন যেসব মানে কি বলবো, যেসব লতিয়ে লতিয়ে যেসব ইগুলো আছে না, যেমন তুমি মটরশুঁটি ধরে নাও বা ছিম ধরে নাও, এইসব গাছগুলোর মধ্যে কি হয়, এর মধ্যে ইলাস্টিক নিয়ে আসে, ঠিক আছে। স্ক্যালেনকাইমা কি হয়, এই হচ্ছে গাছকে মেইনলি তোমার কি বলবো মানে শক্ত তৈরি করে, বুঝতে পারলে তো? এই হচ্ছে তোমার কি বলবো গাছের মধ্যে দৃঢ়তা এটা প্রদান করে, বুঝতে পারলে তো? জাইলেম কি হয়, দিয়ে জাইলেম, দিয়ে জল প্লাস খনিজের নির্মাণ করে। কেমন? মানে খনিজের কি করে, গাছকে মানে পোষক তত্ত্ব হিসাবে প্রদান করে, তাই না? জল আর খনিজ, এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখো যে প্যারেন কাইমা আছে কিনা, এই প্যারেন কাইমা হচ্ছে তোমার এর কোষ যে হয়, ঠিক আছে, এর কোষ হয় তোমার আইসো আইসো ডিয়ামেট্রিক, ঠিক আছে, আইসোডিয়ামেট্রিক হয়। আর এর কি মনে রাখবা, এর কোষে না কোনো রকম কোনো কিছু জমা থাকে না, যেমন তুমি কোলেন কাইমাতে ধরে নাও, এর মধ্যে কি সেলুলোজ জমা থাকে, ঠিক আছে, সেলুলোজ জমা থাকে। স্ক্যালেন কাইমাতে কি হয়, এর মধ্যে তোমার লিগনিনের জমা থাকে, তাই না, লিগনিনের জমা থাকে। এই লিগনিন জমা থাকার কারণে কি, এই যে মানে উদ্ভিদের যে বাইরের ভাগ সেটা তোমার শক্ত হয়ে যায়, যেমন তুমি ধরো বেল বা তুমি ধরো নারকেল, এর যে উপরে যে ছোবলাটা থাকে এটা কি খুব শক্ত হয়, কেন হয়? লিগনিনের কারণে হয়। সেলুলোজ কোথায় থাকে, তোমার কোলেন কাইমাতে পাওয়া যায়, ঠিক আছে। মনে রাখবা প্যারেন কাইমারই না একটা ভাগ আছে তোমার অ্যারেন কাইমা, ঠিক আছে, প্যারেন কাইমার একটা ভাগ হচ্ছে তোমার অ্যারেন কাইমা,
অ্যারেন কাইমা। এই অ্যারেন কাইমা কি করে বলো তো? এ হচ্ছে মানে উদ্ভিদকে জলের মধ্যে ভাসতে সাহায্য করে। যেমন তুমি কচুরি পানা দেখে নাও, কচুরি পানা এটা কি হয়? জলের উপরে ভাসতে থাকে। কারণ এর নিচে অ্যারেন কাইমা থাকে, বুঝতে পারলে তো? যা কি করে একে মানে ওজনকে কি করে হালকা করে দেয়, যার কারণে সে জলে ভাসতে পারে। কেমন? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে সোডিয়াম সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক? সোডিয়াম হাইড্রোজেনের তুলনায় অধিক কম সক্রিয়। একদমই না। সোডিয়াম অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অক্সিজেন গ্যাস নির্গত করে না, এখনই তোমায় কি বললাম? হাইড্রোজেন গ্যাস নির্গত করে। বলছে সোডিয়াম হাইড্রোজেন থেকে অধিক সক্রিয় এবং এটি অ্যাসিড থেকে হাইড্রোজেনকে স্থানান্তরিত করে দেয়। একদম ঠিক। আমরা অভিক্রিয়াশীলতা কি জানি? যে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, লোহা, লেড, লেড কি হয়? পিবি, হাইড্রোজেন, তারপর কি হয়? কপার, তারপর কি হয়? সোনা, সিলভার হয়, তারপর এজি, তারপর এইউ সোনা, তারপর প্ল্যাটিনাম, তাই তো? এবার দেখো, সোডিয়াম হাইড্রোজেনের থেকে কম সক্রিয়। সোডিয়াম তো উপরে আছে, হাইড্রোজেন তো নিচে আছে। এটা কি কম সক্রিয় হতে পারে? একদমই না। অভিক্রিয়াশীলতা তোমরা বারবার করে বলছি, অভিক্রিয়াশীলতা তোমরা মনে রাখবা, তোমাদের অনেক কোশ্চেন খুব সহজে সলভ হয়ে যাবে। এটার জন্য আমি তোমাকে ট্রিকও বলে দিতাম, দেখো, कनका मांगे अल जिन फिर लेड है कपार सिल्वर सोना प्लैटिनम। কি বললাম? कनका কে দিয়ে ক এনে সি এ, कनका मांगे अल जिन फिर लेड है পিবি হচ্ছে তোমার লেড, কপার সিলভার সোনা প্ল্যাটিনাম। কেমন? এটা তোমরা মনে রাখবা। তার এখনই তোমাকে বললাম কি যে অ্যাসিড মানে সোডিয়াম অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি করে? হাইড্রোজেন গ্যাস তৈরি করে, তাই না? সোডিয়াম বলছে জল অ্যাসিডের সাথে কোনো বিক্রিয়া করে না, জলে ফেলে তো সোডিয়াম ব্লাস্ট হয়ে যায় না? এই জন্য সোডিয়ামকে কোথায় রাখা হয়? মনে রাখবা কেরোসিনে ডুবিয়ে রাখা হয়, তাই না? কেরোসিনে ডুবিয়ে রাখা হয়। আর মনে রাখবা সোডিয়ামকে তুমি চাকু দিয়ে কাটতে পারবা, ঠিক আছে? সোডিয়ামকে কি হয়? চাকু দিয়ে কাটা যায়। জিজ্ঞেস করে যে এমন কোন পদার্থ আছে যেটাকে চাকু দিয়ে কাটা যায়? কি অপশন কি, মানে অ্যান্সার কি মারবা? সোডিয়াম। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে মৌচাক থেকে প্রাপ্ত মধুর গুণমান প্রধানত নিচের কোনটির উপর নির্ভর করে? দেখো, মৌমাছির বয়সের উপর নির্ভর করে না। মৌমাছির বয়সের উপর নির্ভর করে যে যে মধুটা যে মৌমাছিগুলো আছে সেটা বাইরে যাবে ফুল থেকে মধু সংগ্রহ করতে, নাকি সেটা মৌচাকের ভেতরে থাকবে। তাই মৌমাছির বয়স মধুর গুণমান বিচার করে না। দেখো, মৌচাকের আকারও মানে গুণমান বিচার করে না। মৌচাকের আকার কি হয়? যদি বড় মৌচাক হবে তো বেশি মধু থাকবে, ছোট মৌচাক থাকবে কম হবে। এটা কি কোনো মধুর গুণমান বিচার করছে না? তার মানে এটাও তোমার সঠিক অ্যান্সার হবে না। বলছে মৌচাকে মৌমাছির সংখ্যা, এটাও তোমার গুণমান বিচার করে না। মৌচাকে মৌমাছির সংখ্যা বেশি থাকলে অটোমেটিক তোমার মধু বেশি উৎপাদন হবে, তাই না? তাই এটাও তোমার হবে না। তো সঠিক অ্যান্সার কি হবে? উপলব্ধ চারণভূমি, যেটাকে ফুলের ধরন বা তাদের প্রাচুর্য বলা হয়। এটাই তোমাদের সঠিক অ্যান্সার। যারা যারা অপশন সি করে এসছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। কি হয় বলো তো? যখন মধুর গুণমান না, বেসিক্যালি তোমার যে নেকটার আছে, নেকটার প্লাস হচ্ছে তোমার পলেন, মানে যেটাকে আমরা পরাগ বলি, ঠিক আছে? এই দুটোর উপরে নির্ভর করে, বুঝতে পারলে তো? মৌমাছিরা যখন যায় তখন কি হয়? যে নেকটার থাকে, বাংলাতে কি বলে? মকরন্দ বলা হয়। এই নেকটার প্লাস পরাগ সঞ্চয় করে। নেকটার থেকে মেনলি তোমার মধু সঞ্চয় করে, আর পরাগ থেকে তোমার কি সঞ্চয় করে? এটা হচ্ছে তোমার প্রোটিন। কেমন? এটা তোমরা হয়তো পরের শিফটে আসতে পারে বা কোনো একটা শিফটে আসতেই পারে, কারণ এটা তোমার অলরেডি পরীক্ষাতে চলে এসেছে। যে মৌমাছির যে মানে মৌচাকে যে প্রাপ্ত মধুর যে প্রোটিন, সেটা তোমার কি থেকে প্রাপ্ত হয়? সেটা হচ্ছে তোমার পরাগ থেকে প্রাপ্ত হয়। আর মধু কোথা থেকে প্রাপ্ত হয়? এটা তোমার নেকটার থেকে প্রাপ্ত হয়। নেকটারকে বাংলাতে বলা হয় মকরন্দ বলা হয়, ঠিক আছে? মকরন্দ। এই পয়েন্টটা তোমরা মনে রাখবা, কেমন? অপশন সি তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে নিচের কোনটি ডিকম্পোজিশন সম্পর্কে সঠিক? দেখো, ডিকম্পোজিশন কি হচ্ছে? জটিল জৈব পদার্থ থেকে সরল অজৈব পদার্থে ভেঙে ফেলাকে আমরা ডিকম্পোজিশন বলি, তাই না? যেমন তুমি যদি ধরে নাও, দেখো এখানে কি বলেছে? অপঘটন হলো এমন সেই ভৌত বা রাসায়নিক প্রক্রিয়া যেখানে ছত্রাক এবং ব্যাকটেরিয়ার মতো অণুজীব মৃত উদ্ভিদ, প্রাণী এবং তাদের অবশিষ্টাংশকে ভেঙে ফেলে, যেমন পাতা, গোবর। আর এই প্রক্রিয়া কি হয়? জটিল জৈব পদার্থ, কার্বন ডাই অক্সাইড, জল এবং পুষ্টি উপাদানের মতো সরল অজৈব পদার্থে পরিণত হয়, বুঝতে পারলে তো? আর এর গুরুত্ব কি? এটি পুষ্টি চক্রে মানে নিউট্রিয়েন সাইকেলে যেটা একটি অপরিহার্য অংশ, যা মাটির উর্বরতা বজায় রাখতে সাহায্য করে, বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, কেমন? তো এই পয়েন্টগুলো তোমরা মনে রেখো। তো অপশন নাম্বার এ তোমার কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। যারা যারা অপশন এ করেছে একদম তোমাদের সঠিক অ্যান্সার আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে কোনো বস্তু তার সাম্যাবস্থা বা মধ্য অবস্থানের এদিক ওদিক বা আগে পিছিয়ে গতি করে কি বলা হয়? এটা কম্পন বলা হয়, তাই না? ফ্রিকোয়েন্সি কি বলা হয়? যে এক সেকেন্ডে যতবার কাঁপছে কিনা সেটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি। আর ফ্রিকোয়েন্সি মানে কি? আগে ফ্রিকোয়েন্সি কেমন হয়? এরকম 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 হয় না? তো এটা কি ধরুন আগে পিছিয়ে বা এদিক ওদিক গতি করছি, এটাকে আমরা কি বলছি? কম্পন বলছি, তাই না? তো যারা যারা অপশন সি করেছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে যে থমসনের পাম পুডিং মডেলে প্লাম কাকে নিরূপিত করে? দেখো কি বলা হয় বলো তো? যে
যে থমসন যে ছিল না, এই বলেছিল কি যে তরমুজ যে আছে, তরমুজের ভেতরে কি হয়, লাল অংশ থাকে আর মাঝখানে বীজ কি এরকম এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো বলল কি যে তরমুজের মধ্যে যে যে বীজ যেভাবে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেরকমই নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন কণা, ঠিক আছে, নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন কণাগুলো কি এরকমই ছড়িয়ে ছিটিয়ে থাকে, যেরকম বীজগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর যাতে কি হয়, এরা যাতে পজিটিভ যেই মানে চার্জগুলো আছে সেটা কি একে অপরকে এরা কি প্রশমিত করতে পারে। এটাই ছিল যে থমসনের প্লাম পুডিং মডেল। তো এখানে পাম কাকে মানে বীজটা কাকেই করছে, কি বললাম, ইলেকট্রনকে করছে। আর ইলেকট্রন কি হয়, নেগেটিভ হয়। বলছে ধনাত্মক আধানযুক্ত গোলক একদমই না, ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন একদম সঠিক অ্যান্সার। যারা যারা তোমার অপশন বি করেছে একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে, তাই না? আচ্ছা, যে থমসন যে এই কি বলতো মেনলি এই থমসনই ইলেকট্রনের আবিষ্কার করেছে, ঠিক আছে, যে থমসন। এক সেকেন্ড, মনে রাখবা এই যে থমসন আছে না, এই হচ্ছে তোমার ইলেকট্রনের খোঁজ করেছে, ঠিক আছে। ইলেকট্রনের খোঁজ করেছে কবে, মনে রাখবা 1897 সালে, কেমন। আর ইনি সর্বপ্রথম পরমাণু মডেল দিয়েছিলেন, ঠিক আছে, পরমাণু মডেল। সর্বপ্রথম যদি জিজ্ঞাসা করে সর্বপ্রথম পরমাণু মডেল কে দিয়েছিল, সেটা দিয়েছিলেন থমসন, মনে রাখবা 1898 সালে, ঠিক আছে, 1898 সালে। আর যদি তোমাকে জিজ্ঞেস করে যে মানে সঠিক পরমাণু মডেল কে দিয়েছে, তাহলে তুমি মনে রাখবা রাদারফোর্ড, ঠিক আছে, রাদারফোর্ড। আর ইনি মনে রাখবা 1911 সালে এই মডেলটা দিয়েছিল, কেমন, রাদারফোর্ড। আর যদি জিজ্ঞাসা করলে সর্বপ্রথম কে দিয়েছে পরমাণু মডেল, পরমাণু মডেল, মনে রাখবা 1898 সালে যে থমসন দিয়েছে। কি বললাম, যে থমসন ইলেকট্রনের খোঁজ করেছিল কবে, 1897 সালে। ইনি পাম্প পুডিং মডেল দিয়েছিলেন, সেখানে কি বলছিলাম যে যেভাবে বীজগুলো চার সাইডে ছড়িয়ে থাকে, সেরকম ইলেকট্রন কণাগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, যাতে কি হয় পজিটিভ কণাগুলোকে একে অপরের দিকে আকর্ষণ করতে পারে। ইনি প্রথম পরমাণু মডেল দিয়েছিলেন কবে, 1898 সালে। কিন্তু পরবর্তীকালে 1911 সালে রাদারফোর্ড সঠিক পরমাণু মডেলটা দিয়েছিলেন, ঠিক আছে। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে যখন সোডিয়াম কার্বনেট অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন প্রধানত কোন কোন পণ্য তৈরি হয়। আমরা বিক্রিয়া করেই দেখি, তাই না। সোডিয়াম কার্বনেটের ফর্মুলা কি হয়, Na2CO3, Na2CO3, ঠিক আছে। কার সাথে অবিক্রিয়া করতে বলছে, অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা কি হয় বলো, CH3COOH, ঠিক আছে। এর সাথে যখন অবিক্রিয়া করছে, ঠিক আছে, তখন কি তৈরি করে দেখো। প্রথম কি এটাকে ব্যালেন্স করার জন্য আমি 2 লিখে দিই, ঠিক আছে। দেখো তৈরি কি হচ্ছে, CH3COONA, ঠিক আছে, প্লাস দেখো CH3COONA তৈরি হয়ে গেছে। বাকি আছে কি কি, এইচ বাকি আছে, আমরা এইচ নিয়ে নিলাম। আর কি বাকি আছে দেখো, এইচ কটা বাকি আছে, দুখানা এইচ আছে, তাই না, দুটো এইচ নিয়ে নিলাম। আর কি নিব, এখান থেকে CO3 আছে, তো একটা অক্সিজেন নিয়ে নিই, তো এই H2 হয়ে গেল। বাকি থাকলো কি, এখানে CO2 বাকি থাকলো, CO2। এই কটা জিনিস তৈরি হলো। তো কি তৈরি হচ্ছে দেখো, প্রথমত জল আর কার্বন ডাই অক্সাইডটা দেখো কোথায় আছে। সোডিয়াম অ্যাসিড হাইড্রোজেন গ্যাস তো তৈরি হচ্ছে না, সোডিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে না, সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হচ্ছে না। দেখো এখানে সোডিয়াম অ্যাসিটেট, জল, জল, কার্বন ডাই অক্সাইড, তিনটাই তৈরি হচ্ছে, কেমন। আর এই কোশ্চেনটা তোমার গ্রুপ ডিতে তুমি আমার অ্যানালাইসিস দেখবা, যেগুলো আমি করেছি, এই কোশ্চেনটা আমি না করে 7 থেকে 8 বার করেছি। সেম কোশ্চেন, একদম সেম ভাষা, সেম জিনিস, বুঝতে পারলে তো। তোমরা যারা যদি পড়তে চাও কিনা, যে যদি জিজ্ঞেস করছে স্যার আমি কোথায় থেকে পড়বো, তো বলবো যে আমি যেই গ্রুপ ডির যে বিজ্ঞানের যে অ্যানালাইসিসগুলো করেছিলাম না, সেগুলো তোমরা একবার দেখে যেতে পারো, ঠিক আছে। কারণ সেম প্যাটার্ন রিপিট হচ্ছে। তোমরা তো কোশ্চেন পড়ে তো বুঝতেই পারছো, তাই না। যারা গ্রুপ ডির ক্লাস আমরা করেছো বা যারা গ্রুপ ডির এক্সাম দিয়েছো, তারা তো বুঝতেই পারছো যে কোশ্চেনের প্যাটার্ন কেমন আছে। সেম 2024-এর যে প্যাটার্ন ছিল, সেম প্যাটার্ন এখানে চলছে, কোনো রকম চেঞ্জেস নাই। তাই ওই ক্লাসগুলো তোমরা করে যেতে পারো, যাদের পরীক্ষা একটু দেরিতে আছে। বাকি তো বুঝতেই পারছো, তাই না। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে ভারতে ফিরতি মৌসুমি বায়ু সবচেয়ে শেষে নিচের কোন স্থানে পৌঁছায়। দেখো এটা সঠিক অ্যান্সার তোমার চেন্নাই, ঠিক আছে। অপশন নাম্বার সি যারা যারা করেছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। দেখো মৌসুমি বায়ু যে হয়, ফেরার প্রক্রিয়া হলো উত্তর পশ্চিম ভারত থেকে শুরু করে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়। আর সেপ্টেম্বরের মাঝামাঝি উত্তর পশ্চিম ভারত, যেমন রাজস্থান, তারপর তোমার কি জয়পুর থেকে বায়ু পিছু করতে শুরু করে। অক্টোবরের মধ্যে এটা মুম্বাই, চেন্নাই এইসবের দিকে পৌঁছে যায়, কেমন। তো এই জিনিসগুলো তোমরা মনে রাখবা। আর বাকি এটার আমি পুরো পিডিএফে সব কিছু লিখেই দিয়েছি, তোমরা ওখান থেকে একবার রিভিশন দিয়ে নিও, কেমন। তো চেন্নাই হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার, যারা যারা করেছো একদম কারেক্ট আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 30তম সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল ম্যাচ কোথায় আয়োজিত হয়েছিল। দেখো এটা সঠিক অ্যান্সার তোমার নারায়ণপুর, ছত্তিশগড়, ঠিক আছে। যারা যারা অপশন বি করেছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। দেখো 30তম সিনিয়র মহিলা জাতীয় ফুটবলের চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি 15ই অক্টোবর 2025-এ ছত্তিশগড়ের নারায়ণপুরে অবস্থিত রামকৃষ্ণ মিশন আশ্রম মাঠে খেলা হয়েছিল। জিতেছিল কে, মণিপুর। আর কাকে হারিয়েছিল মনে রাখবা, ওয়েস্ট বেঙ্গলকে হারিয়েছিল, কেমন। আর মণিপুর কি এটা 23তম শিরোপা পেয়েছে, এই পয়েন্টটাও তোমরা মনে রাখবা, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 1822 সালে পশ্চিমঘাটে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে হওয়া রামসি বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন। দেখো এটা সঠিক অ্যান্সার তোমার চিত্তর সিং, ঠিক আছে। অপশন নাম্বার বি, যারা যারা চিত্তর সিং করেছে একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। দেখো পশ্চিমঘাট মানে মূলত কি, মহারাষ্ট্র সাতরা অঞ্চলের ব্রিটিশ শাসন এবং তাদের দমনমূলক ভূমি রাজস্ব নীতির বিরুদ্ধে হওয়া রামসি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন চিত্তর সিং। তিনি রামসি সম্প্রদায়কে ঐক্যবদ্ধ এবং ব্রিটিশ অঞ্চল মানে ঐক্যবদ্ধ করে কোথায়, ব্রিটিশ অঞ্চল আক্রমণ করেছিল, কেমন।
চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে ইসরো ক্ষুদ্র উপগ্রহ উৎক্ষেপণ যান SSLV এর প্রযুক্তি হস্তান্তরের জন্য নিচের কার সাথে 511 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছেন? তো এটার সঠিক অ্যান্সার তোমার হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। কেমন? অপশন নাম্বার সি তোমাদের কারেক্ট অ্যান্সার। যারা যারা তোমরা অপশন সি করে এসছো একদম তোমাদের সঠিক অ্যান্সার আছে। তবে এটা কবে হয়েছিল? 2025 সালের জুন মাসে এটা হয়েছিল। কেমন? 511 কোটি টাকার চুক্তি করেছিল। ঠিক আছে, বাকি এর কিছু কিছু পয়েন্ট আমি নিচে লিখে দিয়েছি, ওগুলো তোমরা PDF থেকে পড়ে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে কোন শহর 22তম সর্বভারতীয় বার্ষিক TDS সম্মেলনের আয়োজন করেছিল? তবে এটা সঠিক অ্যান্সার তোমার ভোপাল। যারা যারা ভোপাল করে এসছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে। আর কোথায় হয়েছিল মনে রাখবা? ভোপালের হোটেল তাজ লেক ফ্রন্টে এটা হয়েছিল। কেমন? আর উদ্বোধন করেছিল মনে রাখবা, সম্মেলনের উদ্বোধন করেছিল তোমার CBDTর চেয়ারম্যান রবি আগরওয়াল। ঠিক আছে, এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। আর বাকি যেগুলো আছে সব তো লেখাই আছে, তোমরা PDF থেকে পড়ে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 1973 সালে কোন বিখ্যাত মামলায় সুপ্রিম কোর্ট সংবিধানের মূল কাঠামো এর ধারণাটি প্রত্যাবর্তন করেছিলেন? সেটা ছিল কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্যের যে কেসটা হয়েছিল সেখানে। কবে হয়েছিল এটা? 24 এপ্রিল 1973 সালে। ঠিক আছে, এই মানে কোর্টে কি যাবৎকালের বৃহত্তম 13 জন বিচারপতির বেঞ্চ 7:6 ছিল এই ঐতিহাসিক রায় দিয়েছিলেন। কেমন? আর বাকি কিছু কিছু পয়েন্ট আমি তোমাকে নিচে লিখে দিয়েছি। কোনো রায় কি ছিল? যে আদালত বলেছিল যে সংসদ সংবিধানের জন্য যে কোনো অংশ সংশোধন করতে পারে, কিন্তু সংবিধানের মূল কাঠামো কখনোই নষ্ট বা পরিবর্তন করতে পারে না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে নাগরিকত্ব আইন 1955 অনুযায়ী নিচের কোনটি ভারতের নাগরিকত্ব পাওয়ার ভিত্তি ছিল না? এটা তো বিবাহ দ্বারা, তাই না? অপশন নাম্বার সি, এটা তোমরা প্রত্যেকেই জানো আশা করি। যারা অপশন সি করেছে একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। কেমন? এটাকে কি বলা? এটাকে রেজিস্ট্রেশন বলা। যদি কেউ কাউকে বিয়ে করে নেয় ভারতীয় নাগরিককে, তো সেটাকে রেজিস্ট্রেশন বা পঞ্জীকরণ বলে। এই প্রক্রিয়ার মাধ্যমে কি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে, আর আবেদন করবে, তারপর যদি মনে হয় যে হ্যাঁ নাগরিকত্ব দেওয়া উচিত দিবে, তাহলে দিবে না। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে ভারতে প্রত্যেক বছর ইঞ্জিনিয়ার্স ডে কবে পালন করা? দেখো এটা তুমি এমনিই পেরিয়ে যাবা। দেখো 28শে ফেব্রুয়ারি কি হয় তোমার? বিজ্ঞান ডে, তাই না? 28শে ফেব্রুয়ারি কি বিজ্ঞান ডে। 15ই সেপ্টেম্বর তোমার হচ্ছে জাতীয় ইঞ্জিনিয়ার্স ডে। অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার। কারণ 12ই জানুয়ারি কি হয়? ইউথ ডে, তাই না? YOUTH, ইউথ ডে হয়। 5ই সেপ্টেম্বর কি হয়? তোমার টিচার্স ডে হয়, তাই না? তো এই তিনটা তো তোমার হবেই না। 15ই সেপ্টেম্বর তোমার সঠিক অ্যান্সার হবে। আর কেন ইঞ্জিনিয়ার্স ডে পালন করা হয়? মনে রাখবা স্যার মোক্ষগুণ্ডম বিশ্বসরাইয়ার এর জন্ম জয়ন্তী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ডে পালন করা হয়। আর 2025 সালের থিম কি ছিল বলো তো? যে ডিপ টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এক্সেলেন্স ড্রাইভিং ইন্ডিয়া টেকেড, মানে গভীর প্রযুক্তি এবং ইঞ্জিনিয়ারিং শ্রেষ্ঠত্ব ভারতের টেক অ্যাডকে এগিয়ে নিয়ে যাওয়া। ঠিক আছে, এটা টেক অ্যাড লেখা ছিল। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে বিখ্যাত সঙ্গীত শিল্পী উস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সানাই, তাই না? এটা তো তোমরা প্রত্যেকেই জানো সানাইয়ের সাথে। 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতার ঐতিহাসিক মুহূর্তে লালকেল্লা থেকে সানাই বাজিয়েছিলেন। তাকে 2001 সালে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন পুরস্কার প্রদান করা হয়। ঠিক আছে, যেটা তোমরা প্রত্যেকেই জানো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 1853 সালের 16ই এপ্রিল ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন কোন দুটি স্টেশনের মাধ্যমে চলে? এটা তোমরা প্রত্যেকে করে আসে, এটা তো বলারই দরকার নাই। কি হবে এটা বলো তো? বড়িবন্দর থেকে থানে, মানে মুম্বাই থেকে থানে আমরা মেনলি জানি। মুম্বাই কোথায়? বড়িবন্দর থেকে। আর এটা মনে রাখবা 16ই এপ্রিল 1853 দুপুর 3:35 এই ট্রেনটা ছেড়েছিল। ঠিক আছে, আর এই ট্রেনটা কি বড়িবন্দর, মানে বর্তমানে সেটার নাম কি ছত্রপতি শিবাজী মহারাজ থেকে 34 কিলোমিটার দূরত্ব, মানে থানে অবধি পৌঁছেছিল। আর এই ট্রেনটা ইঞ্জিন টানার জন্য 3খানা ইঞ্জিন কাজে লেগেছিল। একটা ছিল সাহিব, সিন্ধু আর সুলতান। ঠিক আছে, 3টা বাষ্পীয় ইঞ্জিন ছিল ট্রেনে ছিল আর কি। আর মনে রাখবা এই ট্রেনটাতে টোটাল 400খানা যাত্রী প্রথম দিন গিয়েছিল। ঠিক আছে, 400 জন। আর টোটাল কতগুলো বগি ছিল বলতো? 14টা বগি ছিল এই ট্রেনটাতে। ঠিক আছে, তো এই পয়েন্টটাও তোমরা মনে রাখবা। তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। কোথাও যদি কোনো সমস্যা হয় সেটাও আমাকে জানিও। যদি ক্লাসটা ভালো লাগে তো কমেন্ট সেকশনে একটা জয় হিন্দ লিখে দিও। আর কোশ্চেনগুলো তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার রিভিশন করেছো। কেমন? কারণ কিছু কিছু এক্সট্রা ফ্যাক্ট আমি বলে দিচ্ছি, ওগুলো থেকে তোমাদের পরীক্ষা আসার অনেক চান্স আছে। আর তোমাকে যেটা বললাম যে ফিজিক্স বলে একটা আমার প্লেলিস্ট বানানো আছে, ওখানে তুমি অবতল দর্পণ, উত্তল দর্পণ আর হচ্ছে গ্রুপ ডি যে 2025-এর প্রশ্নগুলো এসেছিল লাইট থেকে, তিনটাই আমার করানো আছে। তোমরা তিনটে দেখে যাবো, তবে তোমাদের ওই চ্যাপ্টারটা রিলেটেড, ওই টপিক রিলেটেড কোনো প্রশ্ন তোমার ছুটবে না। কেমন? চলো তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।